আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এলাম আমাদের ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের 13তম ক্লাসে। আজকে আমরা এই ক্লাসে শিখব ওয়াকফের নিয়ম। ওয়াকফ অর্থাৎ থেমে যাওয়া, থামা। তাহলে কোরআন তিলাওয়াতের সময় আমাদের কিছু কিছু সময় অফ করতে হবে, অর্থাৎ থামতে হবে। কোন জায়গায় কীভাবে থামতে হবে এই নিয়মটা আজকে আমরা শিখে নিব। তাহলে প্রথমে দেখেন দুই জবরে অক্ফ করার নিয়ম। প্রথমে আমরা শিখব দুই জবরের মধ্যে দুই জবরযুক্ত শব্দে অক্ফ করার নিয়ম শিখব আমরা। দুই জবরযুক্ত শব্দে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই জবরযুক্ত শব্দে ওয়াকফের নিয়ম। কোন জায়গায় দুই জবরযুক্ত শব্দ আছে দেখে নিই একটু, দেখেন তো। এখানে দেখতে পাচ্ছি আমরা আলিফের উপর জবর আছে, জবরের পরে ফা সাকিন আছে, তাহলে আলিফ ফাটাকে ধরবে। আফ ওয়াওয়ের উপর জবর আছে, জবরের পরে আলিফ আছে, খালি আলিফ। আমরা আগের ক্লাসে শিখেছিলাম জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। তাহলে আফ ওয়া। এখন আমরা আগে শিখেছিলাম তানউইনের উচ্চারণ হচ্ছে দুই জবর। এখানে দুই জবরের উচ্চারণটা হবে জিম আলিফ দুই জবর জান, লাস্টে ন লাগবে। তানবিনের উচ্চারণ লাস্টে ন লাগবে, জবরের সাথে ন লাগবে। এখন দুই জবর আছে, কিন্তু যেহেতু এখানে আমরা থেমে যাব, এটা যেহেতু লাস্ট ওয়ার্ড, এটা যদি লাস্ট ওয়ার্ড অর্থাৎ শেষ শব্দ হয়, তাহলে এখানে যদি আমরা থেমে যাই, এখানে আর আফ ওয়া জান পড়ব না। তখন দুইটা জবর থেকে একটা জবর পড়ে যাবে, তখন একটা জবর হয়ে যাবে। তখন পড়ব আমরা আফ ওয়া যা, একালিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে আমাদের। তো এই জন্য এটা মূলত ছিল আফ ওয়া জান, কিন্তু যেহেতু এখানে অক্ফ করব, থেমে যাব, তখন এটা যদি লাস্ট ওয়ার্ড হয় অথবা এখানে থামতে হয়, তখন আমরা এটাকে আফ ওয়া জান না পড়ে আফ ওয়া যা পড়ব। আলিফের সাথে দুই জবর থাকলে এটাকে ওয়াকফ করার সময় একটা জবর পড়ব আর একালিফ পরিমাণ লম্বা করে মাদ্দে আসলি আদায় করে পড়ব। এরপরে একটা দেখেন উদাহরণ। এখানে আছে কাফজের কি, তা জবরতা কিতা, বা আলিফ দুই জবর বান, কিতা বান আছে। এটা উদাহরণের জন্য দিচ্ছি আমরা, এরকম শব্দ নাও থাকতে পারে। এখন কিতা বান শব্দটা হচ্ছে কিতা বান, কিন্তু যদি আমরা এখানে অক্ফ করি তাহলে কিতা বা, যেমন দেখেন হা জবর হা আছে, র আলিফ জবর র আছে, হার। সিন আলিফ দুই জবর সান আছে। এখন যেহেতু এখানে আমরা থেমে যাব, তাহলে এটাকে পড়ব হার সান না পড়ে হার। কেন এখানে একালিফ পরিমাণ লম্বা করলাম কেন? অক্ফের সময় একটা জবর বাদ পড়ে যাবে আর একটা জবরের উচ্চারণ হবে যদি আলিফের সাথে হয়। দুই জবরযুক্ত শব্দটি আলিফের সাথে যদি হয়। এরপরে দেখেন
এখানে আমরা দেখতে পাচ্ছি মুসাম্মা। মুসাম্মা বলতে মিম পেশ মু সিন, সিনের উপর জবর আছে, সিনের পরে মিমের উপর তাসদিদ আছে, এই জন্য সিন এসে সিনের হরকত তথা জবরটা এসে মিমকে ধরবে, তাহলে মুসাম হবে। আর মিমের উপর যেহেতু তাসদিদ, আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম যে তাসদিদ নুনের উপর তাসদিদ অথবা মিমের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না, গুন্না করতে হয়। তাহলে এখানে আমরা গুন্না করে পড়ব মুসাম, কিন্তু দুই জবর থাকার কারণে মান হওয়ার কথা, কিন্তু যখন এখানে অক্ফ করব আর এই যে ইয়া আছে, ইয়া এর উপর কোনো হরকত নাই, সাকিন নাই, ইয়া ফাঁকা, ইয়া খালি, তাহলে এই যে দুইটা জবর আছে, দুইটা জবরের মধ্যে একটা জবর পড়ে যাবে, আর এইটাকে আমরা একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে। তাহলে এইভাবে যে শব্দের মধ্যে এইরকম ইয়া থাকবে এবং ইয়া এর উপর কোনো কিছু থাকবে না, হরকত সাকিন কিছুই থাকবে না, আর আগের হরফে দুই জবর হবে, ওই দুই জবর থেকে একটা জবর বাদ পড়ে যাবে। মুসাম্মান আছে, এটা মুসাম বলতে এই যে মুসাম বলে যে লেট করছি, দেরি করে পড়ছি, নাকের মধ্যে নিয়ে দেরি করে পড়ছি, এটাকে বলা হয় গুন্না, ওয়াজিব গুন্না করছি মিমের উপর তাসদিদ হওয়ার কারণে। আর এখানে দুই জবরটার মধ্যে একটা জবর বাদ দিয়ে দিলাম কেন? এখানে ইয়া আছে। যেমন আরেকটা উদাহরণ দেখেন, এখানে আছেন হুদান, এখানে হুদান আছে, তাহলে যদি আমরা হাফেশ হুদাল দুই জবর দান হুদান আছে, আমরা আগে পড়েছিলাম দুই জবর যুক্ত শব্দ আছে এবং দুই জবর যুক্ত শব্দের পরে ইয়া আছে এবং এই শব্দে আমাদেরকে অক্ফ করতে হবে, তখন ইয়া এর উপর কিছু নাই, সাকিনও নাই, হরকত নাই, জের জবর পেশ কিছুই নাই, কিন্তু ইয়াটা খালি আছে এবং ইয়া এর আগের হরফে দুইটা জবর আছে, দুই জবর আছে, তখন আমাদের যদি অক্ফ করতে হয় একটা জবরকে বাদ দিয়ে দিব এবং এটাকে লম্বা করে পড়ব। যেমন হুদান আছে, হুদা, এরপরে এখন আমরা দেখব গুল তায়ের মধ্যে অক্ফ করা নিয়ম। গুলতা বলতে এই যে এটা হার উপর, এটা ছিল হা, হা এর উপর যখন আমরা দুইটা নুক্তা দিয়ে দিলাম তখন এটা হয়ে গেল তা। কিছু কিছু শব্দে এই রকম তা থাকবে এবং অক্ফের সময় এই শব্দগুলো চলে আসবে, তো সেখানে অক্ফের সময় লম্বা হবে না, সেখানে অক্ফের সময় লম্বা হবে না, আর তাটা হা হয়ে যাবে। যেমন দেখেন, এখানে হচ্ছে আলিফের উপর জবর আছে, তারপর লামের উপর সাকিন আছে, আলিফ এই সাকিন যুক্ত লামকে ধরবে আল, অফ আলিফ জবর ক, জবরের পরে আলিফ আছে, আমরা জেনেছিলাম একালি পরিমাণ মাদ হবে, তাহলে আল ক, আল ক রাজের রি, আল করি, আইন জবর আল করি তাপেস্তু আল করি আতু। এখন যদি আমরা এখানে অক্ফ করি তাহলে এটাকে আল করি আতু পড়ব না, এই তাটা হা হয়ে যাবে এবং সাকিন যুক্ত হবে। যেমন আল করিআতুটাকে পড়বো আমরা আল করিআহ, আল করিআহ। আবার দেখেন, এখানে আছে আল হাকাতু, এখানে আল হা আলিফ লাম জবর আল হা আলিফ জবর হা, হালিফ জবর হা, আবার হাটা এসে কফের উপর তাসদিদ থাকার কারণে কফটাকে ধরলো, তাহলে আল হাকাতু, এখানে আল হাকাতু আছে, কিন্তু আমরা আল হাকাতু না পড়ে আল হাক্কাহ, আল হাক্কাহ, তাটাকে হা পড়ব এবং সাকিন করে পড়ব। এরপরে আসেন মধ্যে লিনের হরফ, মধ্যে লিনের হরফের মধ্যে অক্ফ করার নিয়ম।
মদ্দে লিনের হরফ আমরা পড়েছিলাম আগের ক্লাসে, আমরা জেনেছিলাম ইয়া সাকিন অথবা ওয়াও সাকিন, জবরের পরে ইয়া সাকিন অথবা ওয়াও সাকিন, অকফের সময় জবরের পরে ইয়া সাকিন অথবা ওয়াও সাকিন হলে এটাকে বলা হয় মদ্দে লিন। তাহলে দেখেন এখানে লিখলাম খয়রুন। এখন খয়রুন শব্দটি যদি শেষ শব্দ হয় তাহলে এখানে অক্ফ করতে হবে। তাহলে এক অক্ফ যদি করি খয়র, অক্ফ করলে আমরা পড়েছিলাম যে মধ্যলিনের আলামত হচ্ছে জবরের পরে ইয়াসাকিন। তাহলে জবরের পরে ইয়াসাকিন পেয়ে গেলাম, অক্ফ করব। তাহলে অক্ফের সময় এখানে দুইটা তানউইন আছে, দুইটা পেশ আছে তানউইন। তাহলে দুইটা পেশের মধ্যে দুইটা পেশ আছে, দুইটা পেশকে বাদ দিয়ে আমরা এখানে সাকিন করে পড়ব, শেষের হরফটাকেও সাকিন করে পড়ব। এই হরফটা ইয়া সাকিন, তার মূলত ইয়া সাকিন ছিল, আর এইটা অস্থায়ীভাবে সাকিন হয়ে যাবে, রাটা অক্ফ করার কারণে রাটা সাকিন হয়ে যাবে। তাহলে খয়র, এটা লম্বা করে পড়ব খয়র। কেন লম্বা করে পড়ব? ইয়া সাকিনের জবরের পরে ইয়া সাকিন আছে মাদ্দে লিন। আবার দেখেন এখানে আছে খৌফুন। আমরা পড়েছিলাম অফের অবস্থায় জবরের পরে ইয়া সাকিন থাকলে মাদ্দে লিন, জবরের পরে ওয়াও সাকিন থাকলে মাদ্দে লিন। তাহলে জবরের পরে ওয়াও সাকিন পেয়ে গেলাম মাদ্দে লিন। আর ফা দুই পেশ ফুন, এটা এখন ফা শেষের বর্ণটা, শেষের হরফটা সাকিন যুক্ত হয়ে যাবে অক্ফ করার কারণে। এটা হচ্ছে মূল সাকিন, আর এটা অক্ফ করার কারণে সাকিন হবে। তাহলে খৌফুনটাকে আমরা পড়বো খৌফ। কেন লম্বা করলাম? জবরের পরে ওয়াও সাকিন আছে, এটা মাদ্দে লিন। কেন মাদ্দে লিন হলো? অক্ফের অবস্থায় জবরের পরে ওয়াও সাকিন যেখানে আসবে সেখানে মাদ্দে লিন হয়ে যাবে, ওখানে একালি পরিমাণ মাদ আদায় করতে হবে। আবার দেখেন এখানে আছে বাই জবর বাইতা দুই পেশ তুন, বাইতুন। আমরা পড়েছিলাম জবরের পরে ইয়া সাকিন মাদ্দে লিন, জবরের পরে ওয়াও সাকিন মাদ্দে লিন। তাহলে এখানে আবার চলে আসলো জবরের পরে ইয়া সাকিন, আবার অক্ফ করব। অক্ফ করার কারণে এই তার উপর দুইটা পেশ আছে, তাটা সাকিন যুক্ত হয়ে যাবে বাইত, বাইত। সুপ্রিয় দর্শক, আমাদের 13 নং ক্লাসটা ছিল ওয়াকফের নিয়ম, কোন কোন জায়গায় কিভাবে ওয়াকফ করব। ওয়াকফ মানে থামা বা থেমে যাওয়া। দুই জবরযুক্ত শব্দে ওয়াকফের নিয়ম, দুই জবরযুক্ত শব্দে যখন ওয়াকফ করব, যদি আলিফ থাকে, দুই জবরযুক্ত শব্দে শেষের শব্দের মধ্যে যদি আলিফ থাকে আর দুই জবর থাকে, সেখানে যদি আমরা ওয়াকফ করি, আলিফ থাকার কারণে একটা জবর বাদ পড়ে যাবে আর একটা জবর পড়বো, তখন একটা জবর যখন থাকবে তখন এটা মাদ্দে আসলি হয়ে যাবে, মাদ্দে আসলির মতো আমরা লম্বা করে পড়বো। এরপরে দুই জবরের পরে ইয়া আছে, তবে ইয়া এর উপর কোনো হরকত বা সাকিন কিছু নাই, সেখানে যদি আমরা ওয়াকফ করি একটা জবর পড়ে যাবে আর একটা জবর থাকবে, তখন আমরা এটাকে একালি পরিমাণ লম্বা করে পড়বো। এরপরে দেখেন যেখানে গুলতা, এটাকে বলা হয় গুলতা, যেখানে গুলতা আছে, গুলতা যুক্ত হরফে যদি ওই শব্দে আমরা ওয়াকফ করি, ওই শব্দের ওয়াকফ করলে গুলতাটা হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।